একজন পুরুষ মানুষের নীরবতা কখনো কখনো চিৎকারের চাইতেও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। কিছু সম্পর্ক শেষ হয় না, শুধু সেই সম্পর্কগুলো প্রতিশোধের রূপ নেয়। একটা ছেলে যখন বাবা ছিল, আজ সেই ছেলেটা অপরাধী হয়ে দেখা দিচ্ছে। আচ্ছা, সত্যিই কি শুভ চরিত্রহীন, নাকি এর পিছনে কোনো অজানা কারণ আছে? এগুলো জানতে হলেই আজকের এই গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে হবে আপনাদেরকে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ছেড়ে যাওয়া স্ত্রী গল্পের দ্বিতীয় পর্ব শুরু করলাম। আদিলা আদনানের কথা শুনে ভাবতে থাকে, শুভকে কি আমি আবারও হারিয়ে ফেলবো? এমন কথা সে কেন বলছিল? কি হয়েছে শুভর? শুভ এতটা গম্ভীর হয়ে গেছে কেন? এভাবে ভাবতে ভাবতে কখন যে আদিলার চোখে পানি চলে এসেছে সেটা সে খেয়ালই করতে পারেনি। তখনই আদনান আদিলাকে বলতে শুরু করলো, তুমি কান্না করতেছো কেন আম্মু? আদনানের কথায় ধ্যান ভেঙে আদিলা আদনানকে বলতে লাগলো, না বাবা, এমনিতেই আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আচ্ছা, বাদ দাও এইসব কথা। তুমি কি আজকে সকালে কিছু খেয়েছো? তখন আদনান বলল, আমি খেয়েছি, কিন্তু আজকে সকালে আব্বু কিছুই খায়নি। আদিলা তখন আদনানকে বলল, আব্বু চলো, আজ আমরা সারা দিন ঘোরাঘুরি করব, তারপরে তোমাকে তোমার বাসায় ফিরিয়ে দিয়ে আসবো। আদনান তারপরে আবার বলতে শুরু করলো, আম্মু, তুমি কি আব্বুর সাথে আর থাকবে না? জানো আম্মু, প্রতি রাতে আব্বু তোমার ছবি মোবাইল থেকে বের করে তার বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, আদিলা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কখনো তোমার মুখে আমি হাসি ফোটাতে পারিনি। তুমি আর রাগ করে থেকো না, তুমি আবার ফিরে আসো আমার এই বুকে। আমার এই বুকটা তোমার জন্য হাহাকার করতেছে, তোমার জন্য ছটফট করতেছে। তুমি এইভাবে চলে যেও না, আবার ফিরে আসো। কমপক্ষে আদনানের জন্য তুমি আমার এই বুকে ফিরে আসো। এই কথাগুলো বলতো আর আব্বু কান্না করতো। আদনানের এইসব কথা শোনার পরে আদিলা মনে মনে বলতে থাকলে, আরে আদনান, আজই আমি তোর বাবাকে আমার বুকে টেনে নিতাম, যদি সে একটিবারের জন্য আমাকে বলতো, আদিলা, আমাকে ক্ষমা করে দাও, আমি কখনো আর এরকম করব না, আমার ভুল হয়ে গিয়েছে। আমি তো তোর বাবাকে বলি নাই যে আমার পা ধরে ক্ষমা চাও। যদি বলতাম আমার পা ধরে ক্ষমা চাওয়ার কথা, তাহলে হয়তোবা তোর বাবা আমার কাছে ছোট হয়ে যেত। আমি তো একটি করি নাই, একটি বারের জন্য তোর বাবা আমার কাছে কোনো অনুশোচনা করলো না। আর আমি এমন একজন মানুষ ছিলাম, সে যদি কোনোভাবে অভিমান করে থাকতো, আমি বারবার তার পা ধরে ক্ষমা চাইতাম, তার অভিমান ভাঙানোর চেষ্টা করতাম। কিন্তু তোর বাবা আমার আজকের অভিমানটাও ভাঙাতে আসলো না। তোর বাবাকে আমি অনেক কষ্ট দিব, অনেক পরিমাণে কষ্ট দিব, এতটা কষ্ট দিব যে তোর বাবা এগুলো সইতেও পারবে না। আদিলাকে এভাবে ভাবতে থেকে আদনান আদিলাকে বলতে লাগলো, কে হলো আম্মু, তুমি এভাবে কি ভাবতেছো? আর তুমি কি আমাদের সাথে থাকবে না? আদিলা বলল, না, আমি তোমাদের সাথে থাকবো না। আদনান বলল, কেন আম্মু? আদিলা বলল, এমনি, চলো আজকে ঘুরতে যাই। আদনান বলল, চলো। তারপরে তারা মা ছেলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বিকেলে তারা মার্কেটে যায় এবং মার্কেটে গিয়ে আদনানের জন্য কিছু কেনাকাটা করে কাপড় চোপড়। তারপর তারা চলে আসে শুভর বাসার উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে তারা শুভর বাসাতে চলে আসে। শুভর বাসার কাছে এসে আদনানকে আদিলা বলতে লাগলো, আব্বু, নেমে পড়ো, তোমার বাসার সামনে চলে এসেছি, তুমি এখন বাসার ভিতরে চলে যাও। আদনান বলল, আম্মু, তুমি কি আসবে না বাসার ভিতরে? আদিলা বলল, না, আমি তোমার বাসাতে যাব না। আমি যদি তোমার বাসাতে যাই তাহলে তোমার বাবা আমাকে অনেক পরিমাণে বকা দিবে, এই কারণে আমি তোমাদের বাসায় যাব না। আদনান বলল, না, আমার বাবা তোমাকে কোনো বকা দিবে না, তুমি আসো বাড়ির ভিতরে। আদিলা বলল, না, অন্য একদিন আসবো, এখন যাই আমি। আদনান বলল, আচ্ছা ঠিক আছে। তখনই আদিলা চলে আসে শুভর বাসার কাছ থেকে। পরের দিন সকালবেলা শুভ আদনানকে নিয়ে অফিসে চলে আসে। শুভ অফিসে এসেই আদিলার রুমে চলে যায়। আদিলার রুমের দরজার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, মে আই কাম ইন ম্যাম? আদিলা বলল, ভিতরে আসেন। ভিতরে যাওয়ার পরে আদনান তার মায়ের কাছে গিয়ে তার কোলে উঠে বসে পড়ে। শুভকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভকে আদিলা বলল, দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কি নতুনভাবে বলতে হবে বসার জন্য? এটা বলার পরে শুভ চেয়ার টেনে বসে পড়ল। আদিলা কিছুক্ষণ চুপ করেছিল, তারপরে আবার বলতে শুরু করলো, সত্যি করে বলবেন, আপনার কি হয়েছে? শরীর কি সুস্থ নাকি অসুস্থ? যদি শরীর সুস্থ থাকে তাহলে এক বিষয়, আর যদি অসুস্থ থাকেন তাহলে বিষয় আলাদা। শুভ তখন একটু তাচ্ছিল্যের হাসি হাসলো আর বলতে লাগলো, তা জেনে আপনি কি করবেন ম্যাম? আমার কি কাজ সেটা আমাকে বলুন, আমার কাজটি আমাকে বুঝিয়ে দিন, আমি কাজে লেগে পড়ি। আদিলা শুভর কথায় আবারও কষ্ট পেল। হ্যালো গাইস, আপনাদের কি ধারণা
শুভ এমন আচরণ করতেছে কেন? তার পিছে কি যথেষ্ট কোনো কারণ আছে, নাকি শুভর সাথে জড়িয়ে আছে আরও অন্য কোনো গল্প? পরিপূর্ণ গল্পটা শুনলেই আপনারা বুঝতে পারবেন শুভ কেনই বা এতটা তেরামিরভাবে কথা বলতেছে। যাই হোক, আমরা কথা না বলে গল্পতে ফিরি। আদিলা শুভর এমন কথা শোনার পরে শুভকে একটু ধমকি সুরে বলতে লাগলো, ঠিক আছে, আপনি যখন আপনার বিষয়ে আমাদেরকে বলবেন না, সেটা না বলাই থাক তাহলে। আচ্ছা শুনুন, তাহলে আপনার কাজটা কি? আপনার কাজ হলো প্রতিদিন আদনানকে স্কুলে দিয়ে আসবেন আর নিয়ে আসবেন, আর সমস্ত অফিসটাকে সকাল বিকাল 2 বেলা ঝাড়ু দিবেন। এরকম কথা শোনার পরে শুভ তো একটু ভেবাচেকা খেয়ে যায়, কারণ এত বড় অফিস কিভাবে সে ঝাড়ু দিবে। তাই তো শুভ আদিলাকে বলতে লাগলো, ম্যাম, এত বড় অফিস আমি একা একা কেমনে সম্পূর্ণ ঝাড়ু দিব? একটু স্যাক্রিফাইস করা যায় না? আদিলা বলল, তা আমি জানি না কিভাবে আপনি কাজ শেষ করবেন। আমার কাজ ঠিকঠাক হওয়া চাই, আর যদি আমার কাজ ঠিকঠাক না হয় তাহলে চর একটাও মাটিতে পড়বে না। যেগুলো মাটিতে পড়বে সেগুলো আবার তুলে আপনার গালের মধ্যে দেওয়া হবে। আর আরেকটা কথা, এগুলো শেষ করার পরে কিন্তু আমার বাসায় কিছু কাজ আছে, সেই কাজগুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আপনার ছুটি নেই। শুভ এবার বুঝে যায় আদিলা তাকে কষ্ট দেওয়ার জন্য এরকম করতেছে। শুভ মনে মনে ভাবতে থাকে, যে মেয়েটি শুভর একটু কষ্ট সহ্য করতে পারতো না, আজ সেই মেয়েটি নিজেই শুভকে কষ্ট দিচ্ছে। নিয়তির কি খেলা রে! আদিলা তখন আবার শুভকে এরকম হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বলতে লাগলো, কি হলো, যান না কেন? এরকম হাঁ করে তাকিয়ে দেখছেন কেন আমাদেরকে? আমাকে কি জীবনে দেখেন নাই নাকি? এরকম হাঁ করে তাকিয়ে আছেন হাম্মকের মতো করে। আদিলার এমন কথা শোনার পরে শুভ আদনানকে নিয়ে বের হয়ে যায়। কিছুক্ষণ পর পুরো অফিস ঝাড়ু দেওয়ার কাজে লেগে পড়ে শুভ। সকাল থেকে বিকাল পর্যন্ত ঝাড়ু দিতে থাকে শুভ, কিন্তু তার কাজ আর শেষ হয় না। বিকাল অফিস ছুটি হলে আদিলা বের হয়ে শুভর কাছে আসে শুভর কাজ দেখার জন্য। শুভর কাজ দেখে আদিলা তো পুরোপুরি রেগে যায়। তাই তো শুভর কাজ দেখে রেগে যাওয়ার পরে আদিলা জোরে চিৎকার করে বলতে লাগলো, এই অলসের বাচ্চা অলস, এখন পর্যন্ত অর্ধেক ঝাড়ু দিতে পারিসনি, কি কাজ করিস সারাদিন? শুভ কোনো উত্তর দিতে পারে না, ঘামে তার পুরো শরীর ভিজে একাকার হয়ে গেছে। শুভকে কোনো উত্তর দিতে না দেখে আদিলা আবার বলতে শুরু করলো, চল আমার সাথে। তারপর আদিলা গাড়িতে উঠে পড়ে, আর গাড়িতে উঠে শুভকে বলতে লাগলো, আমি গাড়ি চালাবো, তুই গাড়ির পিছনে দৌড়ে দৌড়ে আসবি, তুই আমার গাড়িতে উঠতে পারবি না। শুভ এবার করুণ দৃষ্টিতে আদিলার দিকে তাকালো আর বলতে লাগলো হাত জোর করে, প্লিজ ম্যাম, আমার প্রতি একটু রহম করেন। এভাবে আমাকে কষ্ট দেওয়ার চাইতে আমাকে একেবারেই মেরে ফেলেন। আমাকে একেবারে মেরে ফেলে আমার করা অপরাধের শাস্তি আমাকে দেন, আমি আর পারছি না। আদিলা শুভর এরকম কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসলো। তাই তো সে শুভকে আবার বলতে লাগলো, একদিনে হাঁপিয়ে গেছস, আর সামনের দিন তো তোর বাকি রয়েছে। গাড়িতে ওঠ, বাসায় গিয়ে গাড়ি আমার ধুয়ে দিবি। তোর মতো চরিত্রহীনের গাম আমার গাড়িতে লাগলে আমার গাড়িটা নাপাক হয়ে যাবে। তারপরে গাড়িতে উঠে আদিলা শুভকে আদিলার বাসায় নিয়ে আসে। বাসায় আসার পরে আদিলা গাড়ি থেকে নেমে শুভকে বলতে লাগলো, গাড়িটা প্রথমে ধৌত করবি, তারপরে তুই আমার জন্য রান্না করবি। রান্না করার পরে যে হাঁড়ি পাতিল থাকবে ময়লা আবর্জনা যুক্ত, সেগুলো সমস্ত পরিষ্কার করবি। ওগুলো পরিষ্কার করে বাড়িটাকে সম্পূর্ণ ঝাড়ু দিবি। তারপরে বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখবি। এভাবেই চলতে থাকে তাদের কতদিন। এভাবেই কিছুদিন কাজ করায় আদিলা শুভকে দিয়ে। একদিন রাতে আদিলার বাসার সমস্ত কাজ শুভ শেষ করতে পারে না। এমন সময় আকাশে মেঘের গর্জন দেখা দেয় আর বিজলি চমকাতে থাকে। কিছুক্ষণ পর মুষলধারে বৃষ্টিও হতে শুরু করে। তখনই আদিলা শুভর কাছে এসে শুভকে বলতে লাগলো, আজকে আর কাজ করতে হবে না, তুই এখন তোর বাসায় যেতে পারিস। শুভ বলে, ম্যাডাম, এমন অবস্থার মধ্যে কিভাবে যাব আমি? বৃষ্টি কমুক, তারপরে আমি চলে যাব। এত সময় না হয় আমি ওই ছোট্ট ঘরটাতে থাকি, যখন বৃষ্টি থেমে যাবে তখন আমি এখান থেকে চলে যাব। শুভর এইসব কথার প্রতি উত্তরে আদিলা উত্তর করে, কি বললি তুই? তোর মতো চরিত্রহীনকে আমি আমার বাসায় থাকতে দিব? বাহ, ভালোই তো ভাবছিস তুই। তুই যদি আমাকে একা পেয়ে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করিস, আমার উপরে ঝাঁপিয়ে পড়িস, তাহলে আমি নিজেকে তোর থেকে কিভাবে রক্ষা করব? তুই তো একটা চরিত্রহীন, তোর কাছ থেকে তো আমি নিজেকে রক্ষা করতে পারবো না। তুই এখনই আমার বাড়ি থেকে বের হবি। এখনই বাড়ি থেকে বের হয়ে তুই কিভাবে যাবি সেটা আমি জানি না। আদিলার কথা শোনার পরে শুভ ঠাস করে বসে যায়। শুভ ভাবতেই পারে না আদিলা এতটা কঠিন হয়ে যাবে, এতটা কঠোর হয়ে যাবে। শুভ কেমন যেন একটা ঘোরের ভিতরে চলে যায়। শুভকে এরকমভাবে ভাবনার ভিতরে থাকতে দেখে আদিলা শুভকে বলতে লাগলো, কিরে, তুই এখানে বসে পড়লি কেন? আর এরকম কি ভাবতেছিস তুই? তোকে বলছি না বাড়ি থেকে যেতে, এখনই যাবি তুই। শুভ আদিলার এরকম কঠোর ব্যবহারের পরে শুভ আদিলাকে বলতে লাগলো, যাচ্ছি ম্যাডাম, তার আগে একটা কথা বলে যাই আপনাকে। আমি কখনো ভাবতেই পারি নাই আমার উপরে আপনার এত পরিমাণ ঘৃণা পোষণ করে রেখেছেন। আচ্ছা ম্যাডাম,
আমি মরে গেলেই যেহেতু আপনি খুশি হবেন, তাহলে আমি যাচ্ছি। তবে এখান থেকে যাওয়ার পর যদি আমার কোনো কিছু হয়ে যায়, তাহলে আমার ছোট্ট ছেলেটাকে একটু দেখে রাখবেন, নিজের সন্তান মনে করে একটু লালন পালন করবেন। তাকে কখনো বুঝতে দিয়েন না আমি এক চরিত্রহীন তার বাবা ছিলাম। আমার ছেলেটাকে কখনো কষ্ট দিয়েন না। আর যদি পারেন তাহলে এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিয়েন। এই বলেই কান্না করতে করতে শুভ বাড়ি থেকে বের হয়ে যায়। কঠিন বৃষ্টি হচ্ছে, রাস্তা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে বিজলির আলোতে কিছুটা রাস্তা দেখা যাচ্ছে, তাতেই শুভ চলতে থাকে। চলতে চলতে শুভর পা একটা সময় সামনে আর এগোতে চায় না। একটা বাড়ির দেয়ালের বারান্দায় হেলান দিয়ে বসে যায় শুভ। আর শরীর অনেক পরিমাণে ক্লান্ত থাকায় সেই দেয়ালের সাথেই হেলান দিয়ে শুভ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা যখন বাড়িওয়ালার মেয়ে দরজা খুলতে আসে, তখন এই দরজার সামনে একটি মানুষকে দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে মেয়েটির মা দৌড়ে এসে তানজিলাকে বলতে লাগলো, এই তানজিলা, এভাবে চিৎকার করছিস কেন? তানজিলা তখন তার মাকে উত্তর করলো, মা দেখো, বারান্দায় একটি লোক কিভাবে থরথর করে কাঁপতেছে শীতের জন্য। তারপরে তারা মা মেয়ে মিলে সেই দরজার কাছে যায়। দরজার কাছে গিয়ে শুভকে দেখতে পায় তানজিলা, তাই তো শুভর শরীরে হাত দেয়। শুভর শরীরে হাত দেওয়ার পরে তানজিলা তো পুরো আহাম্মক হয়ে যায়। তাই তো তানজিলা শুভকে বলতে লাগলো, ভাইয়া তুমি এখানে, এমন অবস্থা কেন তোমার? কিন্তু শুভ কোনো কথাই বলতে পারে না। জ্বরে তার পুরো শরীর থরথর করে কাঁপতেছে এবং পুরো শরীর পুড়ে যাচ্ছে। তানজিলা তখন তার আম্মুকে বলে, আম্মু, ভাইয়াকে ধরো, ভিতরে নিতে হবে। তারপর তারা শুভকে ভিতরে নিয়ে যায়। তানজিলা শুভর হাতে কিছু কাপড় ধরিয়ে দেয় পরিবর্তন করার জন্য ভেজা কাপড় চোপড়গুলো। কিছুক্ষণ পরে শুভ যখন কাপড় চোপড় পরিবর্তন করে ভিতরে আসে রুমের ভিতরে, তখন শুভর মাথায় পানি ঢালতে থাকে তানজিলা, কিন্তু কোনো পরিবর্তন নেই। জ্বর কমার কোনো নামগন্ধই নেই। কিছুক্ষণ পর যখন পানি ঢালতে ঢালতে শুভর একটু জ্বর কমে আসে, তখন শুভ আস্তে করে তানজিলাকে ডাক দেয়। তানজিলাকে ডাক দেওয়ার সাথে সাথে তানজিলা বলল, জি ভাইয়া বলো, কি হয়েছে? শুভ বলতে লাগলো, আমার প্যান্টের পকেটে কিছু ঔষধ আছে, সেগুলো একটু নিয়ে আসো প্লিজ। তারপরে তানজিলা সেগুলো এনে দেয় শুভকে। শুভকে এনে দেওয়ার সাথে সাথে শুভ সেগুলো খেয়ে নেয়। আর শুভ তানজিলাকে আবার বলতে লাগলো, তোমার কাছে কি টাকা হবে? তাহলে আরও কয়েকটা ওষুধ আনা লাগতো, একটু এনে দিবে প্লিজ। তারপর তানজিলা শুভর কথা মতো হসপিটালে যায় ওষুধ আনার জন্য। সেখানে গিয়ে তানজিলার তার আরেকটি বান্ধবীর সাথে দেখা হয়, যার নাম হয়েছে মাইশা। মাইশা তানজিলাকে দেখেই বলতে লাগলো, এই তানজিলা, কি মনে করে তুই হসপিটালে আসলি? তানজিলা মাইশাকে বলল, আরে দোস্ত আর বলিস না, কিছু ঔষধ লাগবে, সেই জন্যই এসেছি আমি। মাইশা বলল, কই দেখি, কী ওষুধ লাগবে তোর? যেই না মাইশা ঔষধের নামগুলো দেখলো, তখনই মাইশা চমকে উঠল। মাইশা চমকে গিয়ে তানজিলাকে বলতে লাগলো, আন্টির এত বড় মারাত্মক একটা রোগ হয়েছে আর তুই আমাকে কিছুই জানাস নাই? তানজিলা একটু থতমত খেয়ে বলতে লাগলো, দূর বেটা, কি বলতেছিস? আম্মুর কিছু হয় নাই, এগুলো আমার একটা ভাইয়ার জন্য। মাইশা এবার একটু হাসতে লাগলো। তাই তো মাইশা আবার তানজিলাকে বলতে লাগলো, তোর ভাই? তোর ভাই আবার টপকাইলো কোন জায়গা থেকে? তখন তানজিলা বলতে লাগলো, সে অনেক কাহিনী, পরে এক সময় বলবো নি তোকে, এখন বল এগুলো কিসের ওষুধ? মাইশা তারপর ঔষধ নিয়ে তানজিলাকে বলতে লাগলো, চল আগে তোর ভাইকে দেখে আসি। তারপরে তানজিলা এবং মাইশা শুভকে দেখতে যায়। শুভর শরীর চেক আপ করার পরে তানজিলাকে মাইশা বলতে লাগলো, তোর ভাইয়ের তো একটু মারাত্মক রোগ হয়েছে। তানজিলা বলল, কি বলতেছিস এইসব? তার মানে ভাইয়া আর বাঁচবে না? মাইশা বলল, সম্ভাবনা একদমই কম, তবে এখন একটি অপশন রয়েছে। তোর ভাইকে যদি বাঁচাতে চাস তাহলে একটি অপারেশন করতে হবে, তাহলে হয়তোবা কিছুটা বাঁচার সম্ভাবনা আছে। মাইশা তারপরে আর কিছু বলল না। এটা বলেই শুভদের কাছ থেকে চলে গেল মাইশা। দেখতে দেখতে 3 দিন চলে যায়। এতে শুভ কিছুটা সুস্থ হয়ে ওঠে। যখনই শুভ কিছুটা সুস্থ হয়ে ওঠে, তখন শুভকে তানজিলা একটা প্রশ্ন করে, কয়দিন ধরে তোমাকে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু কিভাবে বলবো সেটাই বুঝতে পারতেছি না। শুভ বলল, এত ভাবাভাবির কি আছে? আমি তোমার ভাই না, কি বলবে বলো তুমি আমাকে। তখন তানজিলা একটু ভাবুক হয়ে বলতে লাগলো, আচ্ছা, আমাদের ম্যাডাম তোমার সাথে এরকম আচরণ করে কেন? তোমার সাথে কি তার আগে কোনো সম্পর্ক ছিল নাকি কোনো কিছু হয়েছে তোমাদের মাঝখানে? তানজিলার এমন প্রশ্ন শুনে শুভ তো একেবারে ভ্যাবাচাকা খেয়ে যায়। তাই তো শুভ ভ্যাবাচাকা খাওয়া অবস্থায় আবার তানজিলাকে উত্তর করতে লাগলো, সেগুলো বললে তুমিও হয়তোবা আমাকে খারাপ ভাববে, তুমিও আমাকে দূরে ঠেলে দেবে। তুমি যদি সেগুলো জানতে তাহলে হয়তোবা আজকে তুমি আমাকে সাহায্যও করতে না। যাই হোক, বাদ দাও ওইসব কথাগুলো, ওইসবগুলো আর কখনো মনে করতে চাই না। তানজিলা বলতে লাগলো,
যে মানুষটা রাতে একটা মেয়েকে খারাপ ছেলেদের হাত থেকে বাঁচিয়ে নিজে ভালোভাবে বাসায় পৌঁছে দিতে পারে সে কখনো খারাপ হতে পারে না ভাইয়া। আমি তোমাকে কখনো খারাপ ভাববো না। বলো তুমি, তোমাদের মাঝখানে কি সম্পর্ক ছিল, আর কেন ওইভাবে ম্যাম তোমার সাথে এরকম খারাপ আচরণ করে? কি হয়েছে তোমাদের মাঝখানে? শুভ তখন তানজিলাকে বলতে লাগলো, শোনো তাহলে, আজ থেকে কিছু বছর আগে যখন আমরা ভার্সিটিতে পড়তাম তখন থেকেই আদিলার সাথে আমার সম্পর্ক সৃষ্টি হয়। যদি সেই সম্পর্কের কাহিনী শুনতে হয় তাহলে তোমাদের আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আর এই পর্বটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কীরকম টাইপের গল্প চাও সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। আমরা সেই রকমেরই গল্প দেওয়ার চেষ্টা করব। আর এই গল্পটা এত সময় ধরে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের যারা এখন পর্যন্ত আমাদের সিজন স্টোরিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে রাখো আর বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে আমরা প্রতিদিন যখন সন্ধ্যা 6টার সময় ভিডিও আপলোড করি, আপলোড করার সাথে সাথেই যেন তুমি পেতে পারো। ধন্যবাদ।